নমস্কার বন্ধুরা, আলাপিয়ামের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। ব্লগটির টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা ধরেই ফেলেছেন যে এটি কী বিষয় হতে চলেছে। হ্যাঁ, এটি জন্মাষ্টমীর একটি বিশেষ ব্লগ। আমার শ্বশুরবাড়িতে যে পুজোটি আমি করেছিলাম সেই পুজোটির কিছু বিশেষ মুহূর্ত আমি ক্যামেরাবন্দি করে রেখেছি, সেইটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সকাল থেকেই সাজো সাজো রবেতে সারা বাড়ি সেজে উঠেছিল এবং সংসারের কাজকর্ম সেরে আমি রীতিমতো পুজো জোগাড় নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। যখন তাল ছাঁচতে বসলাম, দুটো তাল কেনা হয়েছিল, কিন্তু সেখানে একটা তাল রীতিমতো আমি ছেঁচে ফেলেছি। তখন মনে হলো এই যা, ব্লগটা তো স্টার্ট করিনি। তো যাই হোক, আর একটি তাল তখনও ছিল, সেই তালটি দিয়েই শুরু করলাম। আর এখানে তাল ছাঁচার একটি নতুন ট্রিক্স আমি সোশ্যাল মিডিয়ায় দেখে যার পর নাই উৎসাহিত হয়ে সেই রকমভাবে আমি করতে চেষ্টা করলাম। ও মা, সেখানে দেখলাম যে তাল যত না থালায় পড়ছে তার বেশি চারদিকে মেখে যাচ্ছে, হাতে মাখছে, মশারির জালে মাখছে। দূর, এরকম আবার হয় নাকি? সেই পুরনো কায়দায় এইরকমভাবে আবার তাল ছাঁচতে বসে পড়লাম। তো দুটো তাল ছাঁচতে অনেকটা টাইমই লেগেছিল, যেহেতু একা হাতে সংসারের সমস্ত কাজকর্ম সেরে বসতে প্রায় দুপুরই গড়িয়ে গেছিলো। যাই হোক, এইরকমভাবে তালগুলো আস্তে আস্তে করে জোগাড় করে নিচ্ছিলাম। আর যেহেতু সম্পূর্ণটাই একা হাতে, তাই গুছিয়ে করতে অনেকটা টাইমই লেগে গেছিলো। আর যেহেতু বাই দ্য প্রফেশন আমি একজন হোম টিউটার, তাই বাচ্চাদের পড়ার প্রেশার, সব স্কুলেই প্রায় হাফ ইয়ারলি পরীক্ষার প্রস্তুতি এই সময়, সব মিলিয়ে বেশ চাপেই ছিলাম বেশ কিছুদিন। আর বেশ কিছুদিন আগেই হাতিবাগানে ঠাকুরের জামা কেনা দিয়ে শুরু হয়েছিল আমার জন্মাষ্টমীর বাজার। সে তো আপনারা আমার শর্টসে দেখেইছেন। খুব তাড়াতাড়ি আরেকটি বড় ভিডিও আপলোড হবে হাতিবাগানে কী কী কিনলাম। যাক, তালটাও মোটামুটি ছেলা হয়ে গেছে। এবার আস্তে আস্তে এর মধ্যে ময়দা, সুজি, চিনি পরিমাণ মতন মেশাতে থাকলাম, আর একটু মৌরিও দিয়ে দিলাম। আর যেহেতু ময়দাটা অনেকটা পরিমাণেই লাগে, কারণ তালটা মাখতে মাখতে বোঝা যায় যে সেটা কতটা টাইট হবে। আর ঠিক মতো না মাখা হলে তালের ফুলুরিগুলো বেশ ভালোভাবে ফোলে না। এখানে বাড়িতে পুরুষরা মোটামুটি সবাই খুব সচ্ছল, কিন্তু পুজোর কাজে তাদের আর কাউকে এগিয়ে আসতে দেখি না। বাড়িতে এই গোপালটি শ্বশুরমশাই এনেছিলেন বৃন্দাবন থেকে, এমনই শুনেছি, কিন্তু তাকে পুজো করবার দায়িত্ব আর কেউ নিতেই চায় না। তাই যেহেতু আমি এই পুজোটি করি, এখন এটা বলা হয় যে সেটা নাকি আমারই পুজো। তাই বুঝি পয়সা কড়ি দেওয়ার ব্যাপারে কেউ আর এগোয় না। ভাবটা তাদের এমন, তুমি চাও তবে পাবে, কিন্তু আমিও কারোর থেকে চাইবো তবে সে দেবে, সেই আশায় আমি থাকি না। প্রথম যখন কিছু করতাম না, এই পুজো নিয়ে অনেক মনোমালিন্য হয়েছে নিজের আপন মানুষটির সাথে। তখন চোখ দিয়ে জলও পড়তো। তখন গোপালকে মনে মনে জানাতাম, হে গোপাল, আমাকে এতটাই অক্ষম করে তুমি তৈরি করেছো যে তোমার ভালো করে পুজোটুকুও আমি করতে পারছি না। তবে তখন থেকেই মনের মধ্যে একটা প্রতিজ্ঞা ছিল, জানেন, যে কোনো দিন যদি আমি কিছুমাত্র ইনকাম করি, কিছুমাত্র পয়সা উপার্জন করি, তাহলে আমি এই পুজো আমি খুব ভালোভাবেই নিজের চেষ্টায় করব। তখন থেকেই মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, নিজে যদি কোনো দিন প্রতিষ্ঠিত হতে পারি, তাহলে কারোর থেকে একটা পয়সাও নেব না। গোপালকে তো আমি আমার বাপের বাড়ি থেকে নিয়ে আসিনি, এটা তো এদের বাড়িরই গোপাল। তো বাড়ির ছেলেরা, বাড়ির বউয়েরা যদি পুজো না করে, সেখানে পুজোটা করবে কে? আজ শ্বশুরমশাই বেঁচে নেই, শাশুড়ি মায়ের বয়স প্রায় 84 বছর, 85 এরকম হবে। তাই কাউকে না কাউকে তো এগিয়ে আসতে হবে। তাই তকমা এঁটে গেল, এটি আমার পুজো। বেশ, তবে তাই হোক। এখন আমিও ভুলে কারোর থেকে একটি পয়সাও চাই না। আজকে আমি যা কিছু, সবই এই গোপালের দৌলতে। আর ইংলিশ মিডিয়াম স্কুলের পড়ানো তো আপনারা জানেনই, ইংলিশ মিডিয়াম স্কুলের চাহিদা এখনকার দিনে বড্ডই বেশি, সুতরাং হোম টিউটারদের চাহিদাও বড্ড বেশি। আর সেটা আবার যদি হয়ে থাকে বাড়ি গিয়ে পড়ানো, তখন তার পারিশ্রমিকটা তো একটু বেশি হবে বই কি। তবুও আজ আমি যতটুকু ইনকাম করছি, যা ইনকাম করছি, শুধুমাত্র এনারই দৌলতে। এমন একটা দিন গেছিল যখন আমার ঠাকুরের ভালো করে পুজো করার মতো ক্ষমতাটুকুও ছিল না। আমার মায়ের বাড়িতেও ছোট্ট একটি গোপাল আছে। আমার মায়েরও 65 বছরের মতন বয়স, তবুও কোনোদিন মা দাবি করেনি যে তার বাড়ির পুজো করার জন্য, কারণ সে জানে মেয়েকে বড় পরিবারে বিয়ে দিয়েছি, আর বাড়ির বউ হিসাবে তার কিছু কর্তব্য থেকেই যায়।
আর সে এও জানে সব বাড়িরই মঙ্গল অমঙ্গল বলে কিছু একটা থাকে, তাই তার বাড়ির গোপালটিকে সে তার মতন করেই পূজা করে। তবে খুব শিগগিরই আমাদের বাড়িটা এবারে কনস্ট্রাকশনের কাজ হবে, আর সেখানে একটা ছোট ঠাকুরের জায়গা করার ইচ্ছা আছে আমার। আর কোনো দিন যদি বৃন্দাবনে যাই তাহলে সেখান থেকে এমনই একটি গোপাল ও রাধাকৃষ্ণের মূর্তি আনব। যেহেতু এটি আমার শাশুড়ি মায়ের ঠাকুর ঘর এবং গোপালও তাই কোনোদিনই সেটিকে নিজের বলে দাবি করতে পারি না। তাই ইচ্ছা আছে নিজের প্রিয় আরাধ্যা দেবতাকে নিয়ে আর কেউ পুজো না করলেও আমার ঠাকুরের আসনে এনার স্থানটিও পাতা থাকবে। কোনো দিন না করব না, তবে ভবিষ্যতে কোনো দিন যদি আরও বড় হতে পারি তবে আরও বড় করে এনার জন্মদিন পালন করব, এই ইচ্ছাই আছে। তবে সেদিন কোনো লোক খাওয়ানো নয়, রাস্তায় অনাথ মানুষদেরকে খাওয়াবো ইচ্ছা আছে। নেমন্তন্ন করে লোক খাওয়ালে নরনারায়ণ সেবা হয় না। তারা হাতে করে মিষ্টি মালা বড়জোর আনবে, আর মিষ্টির প্যাকেটগুলো ফ্রিজে জমবে আর মালা পচবে। তার থেকে গরিব মানুষগুলোর মুখের হাসি হচ্ছে আসল। কথা বলতে বলতে তালের বড়া আমার কমপ্লিট। বেশ অনেকগুলো তালের বড়াই হয়েছে। দাঁড়ান একটু দেখাই। এই তালের বড়াগুলো কালারগুলো এত সুন্দর হয়েছে, আর ঠাকুরের এই পাত্রগুলো দেখুন কি সুন্দর চকচক করছে। তালের বড়া আবার খুব বেশি পুড়ে গেলে ভালো লাগে না, আর এত সুন্দর গোল গোল হয়ে ফুলে উঠেছে। আসলে বললাম না, মাখাটা ঠিক করে হলে এর মিশ্রণটাই হচ্ছে আসল। একদম তেলের মধ্যে ফুলুরির মতন ফুলে ফুলে উঠেছে। তো এরপরে আমি সুজি একটু হালুয়া করে নেব। তো তার জন্য সুজি একটু ভাজতে থাকছি। তারপরে এটি দুধ দিয়ে আর চিনি দিয়ে আর মুড় দিয়ে আমি করব। দুধ দেওয়ার ফলে এটিকে সমানে নাড়তে হয়, কেননা তলার দিকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। যদিও এটি ননস্টিকের কড়াইটি আমি বড় বাজার থেকে কিনেছিলাম, ওই 500 টাকার মতন দাম নিয়েছিল। তো যখনই আমি এটি দেখেছিলাম তখনই আগে আমার ঠাকুরের কিছু জিনিস তৈরি করার জন্য এটিকে আমার মনে পড়লো। তো যদিও আমার ঠাকুরের এর আগেও একটি কড়াই রয়েছে, তো সেটা একটু বড়। এটা বেশ সাইজ মতন, অল্প একটু নাড়ু বা অল্প একটু তালের বড়া বা অল্প একটু সুজি বেশ ভালো মতনই হয়ে যায়। দেখুন সুজিও আমার হয়ে গেল। এটি ঠাকুরেরই গ্যাস, আলাদা করে ঠাকুর ঘরে রাখা থাকে। যখন ঠাকুরের পুজো করি তখন এটিকে বের করি। যাক, গ্যাসটা মোছা হয়ে গেল। এটাও একটা বড় দায়িত্ব, শুধু কাজ করলেই হলো না, সেই জায়গাটুকু পরিষ্কারও করে রাখতে হয়। তো এইখান থেকে পরিষ্কার করে এবার আমি ঠাকুর ঘরে চলে গেলাম। ঠাকুরের স্নানের জোগাড় হচ্ছে। তবে এই ভিডিওটি না করা হয়নি, এটা আমার শর্টসে আছে। যদি চান কেউ আপনারা দেখে নিতে পারেন শর্টসে গিয়ে। নিজের উপার্জনের পয়সায় একটু একটু করে ঠাকুরের সমস্ত বাসনই আমি কিনেছি। ওই যে দূরে বসে আছেন উনি আমার শাশুড়ি মা, আর আমার ছোটো ননদও রয়েছে। আসুন তাহলে পুজোটি দেখে নেওয়া যাক। পঞ্চপ্রদীপ দিয়ে আরতি শুরু করলাম। এই পঞ্চপ্রদীপটা আমার খুবই প্রিয়, কিন্তু দুটো করে সলতে দেওয়ার ফলে আর যেহেতু জ্বালাতে অনেকটা টাইম লেগেছিল, যার ফলে এটা অনেকটা ধরে গেছিলো। যেহেতু ঠাকুর ঘরে আলাদা কোনো পাখার ব্যবস্থা নেই, তাই পুজো করতে করতে অনেকটা ঘেমেই যাচ্ছিলাম। আর এখানে এই যে চামরটি দেখছেন, এই চামরটি আমি মায়াপুর ঘুরতে গিয়ে কিনেছিলাম। তারপরে পুরীতে ঘুরতে গিয়ে পুরীর কিছু বাসনপত্র কিনেছিলাম। এরম টুকটুক করে বেশ অনেকগুলোই বাসনপত্র হয়ে গেছে ঠাকুরের জন্য। পুজো সমাপ্ত হলো। সবাই মাথার মধ্যে তাপ নিচ্ছে। ওই পাশের ঘরটিই আমার, যার জন্য ঠাকুর ঘরের সামনে হওয়াতে একটু সুবিধাই হয়েছিল।
জন্মাষ্টমীর জন্য সেদিন টিউশনের সব জায়গা থেকেই আমি ছুটি নিয়েছিলাম। বেশ অনেকগুলোই ভোগের জোগাড় হয়েছে বলুন। আর ওখানে একটি বড় পাত্রে আমার বড় ননদ একটু সুজি আর একটু পায়েস করে দিয়েছিল, সেটিও ঠাকুরকে নিবেদন করেছিলাম। এছাড়া ফল প্রসাদ তো আছেই। দাঁড়ান, এই প্রদীপটা নিয়ে এবার চললাম আরেকটি ঘরে, যেখানে আমার মিস্টার বসে আছেন। উনিও এসেছিলেন, তবে পুজোর শেষে এসে একটু ঠাকুরকে দর্শন করে গেলেন। ওই যে দূরে দাঁড়িয়ে আমার কর্মকাণ্ড দেখছে। যা কিছু বলার নেই, কেউ যদি নিজের থেকে এগিয়ে না আসে তাকে জোর করে টেনে লাভ নেই। মন থেকে যেটা করা যায় সেটা মন থেকে করাই ভালো। আমার মনে হয়েছে, আমার বিবেক, আমার শিক্ষা বলেছে যে এখানে আমাকে দাঁড়াতে হবে। এটা একান্তই যার যার রুচির, যার যার শিক্ষার ব্যাপার। ছেলে আমার ফটোশ্যুট করতেই ব্যস্ত, দেখেছেন। যাকে ভোগ লাগিয়ে কিছুক্ষণের জন্য আমরা বাইরে গেছিলাম, তারপরে দরজা খুলে নমস্কার করে আস্তে আস্তে ভোগের থালাগুলোকে সরিয়ে নিলাম অন্য ঘরে। আমার শাশুড়ি মা ওখানে বসে ঠাকুর নমস্কার করছেন। আর এই দেখুন ভোগের জোগাড়। দুধ, ডাবের জল, তালের ক্ষীর, এছাড়া মোয়া, মিষ্টি, এসব তো আছেই। সঙ্গে কিছু ক্যাডবেরিও দিয়ে দিয়েছিলাম। আর এই যে আমার ঘরে গুটি কয়েক দেবতাদের স্থান আমি পেতেছি, তো এনাদেরকেই বা ভুলি কী করে, এনাদেরকেও একটু ভোগ দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক, একটা কমেন্ট অবশ্যই করবেন। চলুন, আজকের দিনটি কোনো রকমের শেষ হলো। আবার কালকে থেকে টিউশনি, আবার যুদ্ধ শুরু, সংসারের কাজ। তো এই সব বাসনগুলো পড়লো, তখন আর শরীরে শক্তি নেই যে রাত্রির মধ্যেই সেগুলোকে মেজে রাখি। তো রেখে দিয়েছিলাম ঠাকুরঘরের এক প্রান্তে। ঠাকুরঘর পরিষ্কারও হয়ে গেছে। আর গোপালকে একটু দুধ মিষ্টি দিয়ে রেখেছিলাম, কেন সারাদিন এত তোড়জোড় করে করলাম এবং সারা রাত কি তিনি না খেয়ে থাকবেন, তাই তার কাছে একটুখানি দুধ, মিষ্টি আর জল দিয়ে রেখেছিলাম। তো তার সামনে যে ক্যাডবেরিগুলো দিয়েছিলাম সেগুলোও কিন্তু আমি আমার ছোট ছোট স্টুডেন্টদের মধ্যে বিলিয়ে দিয়েছিলাম। দেখুন তারা কত খুশি হয়েছে। আর এই যে কী যে করবে ভেবে পাচ্ছে না এই ভদ্রলোক, নেবে না কি করবে ভেবেই পাচ্ছে না। আসলে ভ্যাপাচাকা খেয়ে গেছে এতগুলো লজেন্স ট্রফি দেখে, কী করবে ভেবে পাচ্ছে না। তো যেহেতু খুবই ছোট, তাই ওকে চকলেটটা দিয়ে দিলাম। আর ওর দিদি যাকে আমি পড়াই তাকে আমি ক্যাডবেরি একটা ছিল সেটাকেও দিয়ে দিয়েছিলাম। এদের মুখের হাসিটাই হচ্ছে সবার সেরা। আজ গোপালের জন্যই আমি এদেরকে পেয়েছি, একটা পুরো পরিবার পেয়েছি। একটা পরিবার বলবো না, অনেকগুলো পরিবার পেয়েছি। সবাই খুব ভালো থাকবেন। আর চলে আসছি খুব তাড়াতাড়ি আরেকটি ব্লগে। ধন্যবাদ।